সম্প্রতি আল জাজিরার জনপ্রিয় সাংবাদিক জুলকারনাইন শায়ের খান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণের পর ড ইউনূসের পাশে চিহ্নিত কিছু ব্যক্তি একটা বিষবলয় বা টক্সিক সার্কেল তৈরি করেছে। তিনি বলেছেন, নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন ও আরও কয়েকজন কুচক্রীর পরামর্শে এরা প্রতিনিয়ত প্রফেসর ইউনূসের কাছে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিষোদাকার করে একটা কুৎসিত রকমের চক্রান্ত করছে। জানা যায়, এরা এতটাই উচ্চবিলাসী যে দেশের মূলধারার কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই তারা রাখতে চায় না এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। এখন প্রশ্ন জাগছে, আসলে কে এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন? কিভাবে, কাদের নিয়ে সে ষড়যন্ত্র করছে? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রাজনৈতিক মহলে একটি নাম আলোচিত হচ্ছে, নুরুল ইসলাম ছোটন। তার ভূমিকা নিয়ে অনেকে কথা বললেও তার সম্পর্কে বিশদ তথ্য খুব কম মানুষই জানেন। নুরুল ইসলাম ভূঁইয়া নামের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সেই ৭১-এ শহীদ হন। তার সাথে এই ছোটনকে মিলে ফেলা যাবে না। জানা যায়, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ভাইরা এই নুরুল ইসলাম ছোটন। তার থেকেও বড় পরিচয়, সে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রকারী। তার অন্যতম সহযোগী মনে করা হচ্ছে ফরহাদ মাঝহারকে, যার আবার ড ইউনূস সরকারের সাথে দারুণ সম্পর্ক। ফরহাদের স্ত্রী ফরিদা তো একজন উপদেষ্টাই। জানা গেছে, রাজনৈতিক অঙ্গনে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা মূলধারার রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার বাহিরে রাখার জন্য কৌশলীভাবে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই চক্রের মূল লক্ষ্য হল রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেদের অবস্থান শক্তিশালী করা। সেই গোষ্ঠীর মূল হোতা হিসেবে এ ছোটনকে বিবেচনা করা হচ্ছে। ছোটন চক্রই নাকি ড ইউনূসের সরকারকে স্টেবল হতে দিচ্ছে না, নানানভাবে বিভ্রান্ত করে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের বিষয়েও ভাবতে বাধ্য করেছে। অন্যদিকে মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিভাজন সৃষ্টি করে যাচ্ছে। ছোটনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করার পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে। এই চক্রের মূল পরিকল্পনার অন্তর্ভুক্ত বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা এবং সামরিক নেতৃত্বকে বিভ্রান্ত করা, যাতে তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে না পারে। এখানেই শেষ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এই গোষ্ঠী বিএনপি ও জামায়াতকে দুর্বল করার জন্য নানামুখী কৌশল গ্রহণ করেছে। জামায়াতকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ সংকটকেও সুযোগ হিসেবে কাজে লাগানো হচ্ছে। এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে এই চক্র একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ব্যবহার করে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটি দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ছাত্র সংগঠন গঠনের সম্ভাবনা দেখা দিলেও সেটিকে বারবার ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এই চক্রের অন্যতম নেতৃত্বদানকারী ফরহাদ মাঝহার এবং পর্দার আড়ালে থাকা ছোটন ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাকে বিপদগামী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব দিকভ্রান্ত হচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক ব্যক্তি ছোটনের বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ছোটন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিশেষ করে ৮০ দশকে তিনি সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সময় এরশাদ সরকার বিরোধী আন্দোলনের সময় শ্রমিক ও কৃষকদের সচিবালয়ে ঢুকিয়ে সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালানোর জন্য তার নাম উঠে আসে। তখনকার ওয়ার্কার্স পার্টি নেতা হিসাবে তিনি ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছিলেন। ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর ভারতপন্থী গোষ্ঠী কিভাবে হাওয়া ভবনে প্রবেশ করে তা নিয়ে নানা বিতর্ক রয়েছে। এক্ষেত্রে ছোটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছোটন একসময় বিএনপির ঘনিষ্ঠ হলেও আদর্শিকভাবে তিনি ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। তার প্রভাব এতটাই ছিল যে তিনি সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের পাশে দাঁড়িয়ে জায়জাদিন পত্রিকায় জায়গা করে নেন। ২০০৬ সালে বিএনপি বিরোধী প্রচারণায় ডিজিএফআই এর মদদে যখন ব্যাপক আক্রমণ শুরু হয়, তখন তার নেপথ্যে ছোটনের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। ছোটনের চক্রান্তের অন্যতম লক্ষ্য ছিল জায়জাদিনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। বসুন্ধরা গ্রুপের এক পরিচালক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার যখন বসুন্ধরার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করছিল, তখন ছোটন শফিক রেহমানকে দোষারোপ করেন। ফলে বসুন্ধরা গ্রুপ জায়জাদিনের আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। এরপর ডিজিএফআই এর মাধ্যমে ছোটন শফিক রেহমানকে সরিয়ে দিয়ে জায়জাদিনে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন। কিন্তু শফিক রেহমান তার গোটা ছোটন বাহিনীকে বরখাস্ত করে লন্ডনে গিয়ে নিজের বাড়ি বিক্রি করে পত্রিকাটি চালানোর উদ্যোগ নেন।
1-11-এর সময় বিএনপির অভ্যন্তরে একটি চক্র সক্রিয় ছিল, যারা মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উত্থানে ভূমিকা রাখে। সে সময় খোদ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তৃতা লেখক শফিক রেহমানকে বেআইনিভাবে বিমান থেকে নামিয়ে আনার ঘটনায় ছোটনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরে শফিক রেহমান পত্রিকাটি HRC গ্রুপের ব্যবসায়ী সাইদ চৌধুরীকে লিখে দিতে বাধ্য হন, যিনি আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর ভাই। জানা যায়, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মাধ্যমে ছোটনে সরাসরি সংযোগ গড়ে ওঠে ফরহাদ মাজহারের অনুসারীদের সঙ্গে। এ সময় মঞ্জু ও তার সহযোগীরা ছোটনের নেটওয়ার্কের অধীনে চলে আসেন। এর ফলে মঞ্জু ও তার অনুসারীরা ইসলামী রাজনীতি থেকে সরে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ এবং সেকুলার রাজনৈতিক চিন্তাকে গ্রহণ করে। এবি পার্টি গঠনের মাধ্যমে এই রাজনৈতিক রূপান্তর চূড়ান্ত রূপ নেয়। এমন এক ভবনে মেজবা সাইদের বাসা, যেখানে একই ভবনের আরেক ফ্ল্যাটে থাকেন নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। তাকে DGFI ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। প্রশ্ন উঠছে, জামায়াতের শীর্ষ নেতারা যেখানে আত্মগোপনে ছিলেন, সেই একই ভবনে ছোটনের অবস্থান কতটা কাকতালীয়? শিবির ও জামায়াতের একাধিক সূত্র থেকে জানা যায়, মেজবা সাইদ এবং তার সহযোগীরা নানা বিতর্কিত কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে মদ্যপান ও নারী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবু তাকে জামায়াতের ঢাকা মহানগরের শুরা সদস্য করা হয়েছে এবং ফেনীতে উপজেলা চেয়ারম্যান পদও প্রার্থী করা হয়েছে। তথ্য এসেছে, এদের আরেকটি বড় এজেন্ডা ছিল জামায়াতকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকার চিন্তা থেকে সরিয়ে আনা। মেজবা সাইদ নূর মোহাম্মদদের গং অনলাইনে বিএনপি বিরোধী প্রচারণা চালিয়েছে, যাতে জামায়াতের তরুণদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের চিন্তা দৃঢ় হয়। এর বাহিরে জুলকারনাইন শায়ের বলেছেন, হাসিনা কাল্ট যেভাবে গুম, খুন, নির্যাতনের মাধ্যমে দেশে একটা ভয়ের চক্র গড়ে তুলেছিল, এই ছোটন চক্র দেশে তেমনই একটা সার্কেল তৈরি করেছে, যা জনমনে ঘৃণা ও অজানা আতঙ্কের সৃষ্টি করেছে। তিনি বলেন, আশা করছি সকল রাজনৈতিক দল ও দেশের সিভিল সোসাইটির সদস্যরা সমন্বিতভাবে এদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন। প্রফেসর ইউনূস যেন সম্মানের সাথে তার উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে সম্পূর্ণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রভার হস্তান্তর করতে পারেন, এমন ক্ষেত্র তৈরিতে সহায়ক ভূমিকা রাখবেন। আপনার দেশের নিরাপত্তা বাহিনী ও এর নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। তারা আপনাদের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন জুলকারনাইন শায়ের। তার কথায় প্রশ্ন উঠেছে, অনেকদিন ধরে এই গ্যাংদের নিয়ে বলতেছেন, যখন ষড়যন্ত্র ধরা পড়ে তখন তো সেটা দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু এ ষড়যন্ত্র এত বড় হচ্ছে কেন? প্রফেসর ইউনূসকে এতটাই একঘরে হয়ে পড়েছেন যে তিনি এগুলো সমাধান করতে পারছেন না। ছোটন ও তার সহযোগীরা কিভাবে ইসলামপন্থীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, জামায়াত বিএনপির জোট দুর্বল করা, এবি পার্টি গঠন এবং চরমোনাইকে প্রতিষ্ঠিত করার মতো নানা কর্মসূচিতে সক্রিয় ছিল, তার স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে। তবু কেন ব্যবস্থা নিতে পারছেন না ডক্টর ইউনূস? সুপ্রিয় দর্শক, চারিদিকে যেসব আলোচনা হচ্ছে তাতে এটা স্পষ্ট যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। মানে ইউনূস সরকারের উপদেষ্টাদের কেউই দেশবিরোধী কাজে জড়িত। তারাই এই ছোটন গ্যাংদের সহায়তা করছে। তো উপদেষ্টাদের মধ্যে কারা এমন কাজ করতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্টে জানাতে পারেন সম্ভাব্য গাদ্দারদের নাম। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছোটনদের নিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।